বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আমি তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি দীপারাজি বিশ্বাস, কোষাগারিপুর বালিকা বিদ্যালয়। আজকে আমি তোমাদের পাঠ দেব হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ে কিছু অংশ নিয়ে। আজকে তোমাদের নতুন বর্ষে তোমরা সবাই বই পেয়েছো আশা করি। তাহলে তোমরা আজকে একটু করে সবাই পাঠে মনোযোগ দিবে। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, যে বিষয়ে পড়াচ্ছে তোমরা সবাই মনোযোগ দেখবে, বাড়িতে বসে পড়বে। হ্যাঁ, তাহলে তো তোমরা তাড়াতাড়ি তোমাদের বইটা আস্তে আস্তে দেখবে, এক পর্যায়ে তোমরা শেষ করে ফেলতে পারবে পড়াগুলো। তো বন্ধুরা, তাহলে আমরা আজকে পাঠের দিকে একটু মনোযোগ দিই। তো তোমরা এই ক্লাসগুলো সব গুরুত্ব সহকারে শুনবে, দেখবে। হ্যাঁ, তোমরা প্রত্যেকে তাহলে আমার সাথে তোমাদের বই পেয়ে থাকো, বই নিয়ে খাতা নিয়ে বিজ্ঞান ক্লাস খাতা পেন্সিল কাছে রাখো। ঠিক আছে? আজকে আমি জীববিজ্ঞানে হচ্ছে তোমাদের দেখো এই বইটায় তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ে যে এখানে 14টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় জীবন পাঠ। জীবন পাঠের এখানে জীবন পাঠ হচ্ছে জীবন পাঠের জীববিজ্ঞানের ধারণা প্রথমে আছে। আমি এখানে তোমাদের একটু আলোচনা করে যাই জীববিজ্ঞানের ধারণা। তোমরা তো ছোটবেলা থেকে তোমরা শুনেছো যে যাদের জীবন আছে তাদেরকে বলি আমরা জীব, ঠিক আছে? আর যাদের জীবনে তাদেরকে বলি জড়। এখন দেখো জীবনের ভিত্তিগুলি হিসেবে কাজ করে কি ভৌত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, ঠিক আছে? যাকে নিয়ন্ত্রণ করে কি জড়কে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই জীবজগৎকে বুঝতে হলে তোমাদের যে ভৌত বিজ্ঞানের জ্ঞানটাকে অবশ্যই জ্ঞানটা জানা থাকা জরুরি। আবার জীববিজ্ঞানকে বুঝতে হলে তাহলে দেখো তোমাদের এখন তাহলে জীববিজ্ঞানের আমাদের এটা হচ্ছে তোমাদের হচ্ছে প্রাচীন বিজ্ঞান। এটা ইংরেজিতে আমরা জীববিজ্ঞানকে বলে থাকি হচ্ছে বায়োলজি। তাহলে বায়োলজি ইংরাজি জীববিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে বায়োলজি। তাহলে আমরা বায়োলজি ভাগ করি। তাহলে দেখো বায়োস, বায়োস অর্থ কি জীবন। হ্যাঁ, আর হচ্ছে লোগোস অর্থ কি লোগোস হচ্ছে জ্ঞান। লোগোস হচ্ছে জ্ঞান। তাহলে এই দুটি শব্দের সমন্বয়ে কিন্তু গঠিত হয়েছে যে জীব বিজ্ঞান। তাহলে দেখো তা তোমাদের আমাদের জীববিজ্ঞানের হচ্ছে প্রথমের দিকে যে দুটো শাখা ভাগ করা হয়েছে, এখন উদ্ভিদ এবং প্রাণী। এখন উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণী বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকলে জীববিজ্ঞানের জ্ঞানটা এসে থাকে, কিন্তু এখন কিন্তু সেটা নাই, এখন সেটাই সীমাবদ্ধ নাই। এখন জীববিজ্ঞানের জ্ঞান দিতে গেলে আরো অনেকগুলো শাখা সম্পর্কে জানতে হবে। সেটা কি কি? সেটাকে ভাগ করা হচ্ছে মৌলিক এবং ফলিত দুই ভাগে ভাগ করা হচ্ছে। এখন তারপরে তোমাদের এখানে দেখো জীববিজ্ঞান হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত শাখা ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানটা কাকে বলে? ভৌত জীববিজ্ঞান হচ্ছে যেখানে হচ্ছে উদ্ভিদের যে শাখায় হচ্ছে জীববিজ্ঞানের তথ্য বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান। আর ফলিত জীববিজ্ঞানটা কি? যেখানে হচ্ছে উদ্ভিদের জীবন উদ্ভিদ এবং প্রাণীর জীবন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয়, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানের কতগুলো শাখা আছে কি কি? এখানে তোমাদের বইতে দেখো প্রায় ভৌত জীববিজ্ঞানের 11টি ভাগে ভাগ করা আছে, 11টি শাখা। আর ফলিত জীববিজ্ঞানের 17টি শাখা আছে। তোমাদের এখানে 11টিতে আমি একটু পড়ে যাচ্ছি। দেখো প্রথমে আছে অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থানে কি? যেখানে হচ্ছে জীবের হচ্ছে অঙ্গ নিয়ে আলোচনা করা হয়। এটা বাহ্যিক অঙ্গ এবং হচ্ছে বহি অঙ্গ সংস্থান এবং অন্ত অঙ্গ সংস্থান। বহি মানে কি? যে বাইরে দেহের বাহ্যিক বর্ণনা করা হয়েছে, আর অঙ্গ সংস্থান হচ্ছে দেহের ভিতরকার অঙ্গ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই অঙ্গ সংস্থান বিজ্ঞানে। তারপরে আছে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এখানে জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। শারীরবিদ্যা হচ্ছে জীবের শারীরিক শ্বসন রেচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। হিস্টোলজি যে জীব সমৃদ্ধের গঠন বিন্যাস কার্যবলী নিয়ে আলোচনা করা হয়েছে। ভ্রূণবিদ্যা হচ্ছে জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট, তার ভ্রূণের সৃষ্টি, বিকাশ পরিস্ফুটন নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ভ্রূণবিদ্যায়। কোষবিদ্যা হচ্ছে কোষের গঠন কার্যাবলী, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর বংশবিদ্যা জেনেটিক্স,
জিন ও জীবের বংশগতির ধারা সম্পর্কে এই জেনে কিছু বিদ্যা আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে বিবর্তন বিদ্যা মানে ইভলিউশন, পৃথিবীতে প্রাণের বিনাশ, জীবের বিবর্তন, কম বিনাশ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বাস্তব বিদ্যা হচ্ছে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। আর অ্যান্থ্রোকাইনোলজি জীবের হরমোন কার্যকরিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জীব বিজ্ঞান হচ্ছে জীবের, এছাড়া পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা নিয়ে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে তোমাদের ভৌত জীববিজ্ঞানের ধাপগুলো, মানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। আর ফলিত জীববিজ্ঞান, প্রতিদিনের 17টি আছে, তোমরা বইটা দেখে নিও যে ফলিত জীববিজ্ঞানে কী কী শাখাগুলো আছে, ঠিক আছে, বইতে সুন্দরভাবে দেওয়া আছে। তারপর দেখো, এখন আমি আসি জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস জীবের শ্রেণীবিন্যাসটা দেখো কি আছে এখানে। জীবের শ্রেণীবিন্যাস, আচ্ছা, জীবের শ্রেণীবিন্যাসটা কেন করা হয় তোমরা নিশ্চয়ই জানো। এটা জীবের শ্রেণীবিন্যাসটা কেন করা হয়, মানে আমাদের পৃথিবীতে অসংখ্য উদ্ভিদ এবং প্রাণী আছে। এখন এই উদ্ভিদের প্রাণীর বৈশিষ্ট্য, এক একটা বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন রকম। তাহলে আমরা সহজেই কিন্তু সব উদ্ভিদ এবং প্রাণীকে মনে রাখা সম্ভব নয়। আর মনে রাখার সহজ উপায়টা, মানে এই যে বিশাল উদ্ভিদ জগৎকে অল্প সময়ে, অল্প পরিশ্রমে, সঠিকভাবে জানাই হচ্ছে শ্রেণীবিন্যাসের লক্ষ্য। শ্রেণীবিন্যাসের লক্ষ্যই হচ্ছে এটা। এইটা কে করেন, এই শ্রেণীবিন্যাসটা কে করেন? সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস 1707 থেকে 1778 সাল পর্যন্ত। 1707 থেকে উনি জীবিত কাল সময় হচ্ছে 1778 সাল। এই সময়টা পর্যন্ত উনি হচ্ছে জীবিত ছিলেন। এই সময়ের মধ্যে 1735 সালে উনি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের উপরে অধ্যাপক নিযুক্ত হন। সেটা হচ্ছে উনি অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হন। ওই সময় তিনি উদ্ভিদ, ফুল, তারপরে ফুল সংগ্রহ করে তার হচ্ছে বিভিন্ন শ্রেণীবিন্যাসের নামকরণ করেন উনি। তাহলে আমাদের উদ্ভিদ শ্রেণীবিন্যাসের নামকরণ কে করেন? ক্যারোলাস লিনিয়াস। তোমরা এই যে সালগুলো মনে রাখবে, তোমাদের নৈবিত্তিকের জন্য এটা খুব কাজে দেবে। নৈবিত্তিক ছোট ছোট প্রশ্ন এগুলো আসে, সবসময় এসে থাকে এগুলো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কে শ্রেণীবিন্যাস করেন। তাহলে তুমি প্রথমে জীবজগৎকে দুটো রাজ্যে ভাগ করে ক্যারোলাসের সময়কালে। দুটো রাজ্যে ভাগ করা হয়। তারপরে দেখো, এই যে ওই সময় মাঝামাঝি তখন ডিএনএ, আরএনএ, তারপরে বিভিন্ন জীবদের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস, তথ্যপত্রের উপর ভিত্তি করে 1969 সালে কে করে? 1969 সালে মুছে দিই। 1969 সালে হচ্ছে হুই ট্রেকার হচ্ছে 1969 সালে এই যে জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। কয়টি রাজ্যে? 5টি রাজ্যে ভাগ করে। সে রাজ্যগুলো কি? সে রাজ্যগুলো হচ্ছে, দেখো, 5টি রাজ্যে ভাগ করে। তাহলে জীব জগৎকে কয়টা রাজ্যে ভাগ করে? 5টি রাজ্যে ভাগ করে। সেটা কি কি? সেটা হচ্ছে রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5। এই রাজ্যের আবার নাম আছে। এই রাজ্যের নাম হচ্ছে মনেরা। প্রথম রাজ্যের নাম হচ্ছে মনেরা। আচ্ছা, তারপরে এটা রাজ্যের নাম হচ্ছে প্রতিষ্ঠা। দ্বিতীয় রাজ্যের নাম হচ্ছে প্রতিষ্ঠা। তারপরে হচ্ছে তৃতীয় রাজ্যের নাম হচ্ছে ফানজাই। আর 4 নাম হচ্ছে প্লান্টি।
প্লান্টি, আর তারপরে আছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। এই হচ্ছে রাজ্যগুলোর নাম। আচ্ছা, এখন এরপরে এই যে 5টা যে ভাগ করে, কে ভাগ করে? যে হুইটেকার 1969 সালে। তারপরে দেখো অনেকদিন পরবর্তীতে আরেকজন বৈজ্ঞানিক আসেন, তিনি হচ্ছে মার্গুলিস। কি করেন? মার্গুলিস উনি কি করেন? 1974 সালে এই হুইটেকারের এই 5টা রাজ্যটাকে আবার 2টো সুপার কিংডমে নিয়ে আসেন। এই 5টা থেকে 2টো সুপার কিংডমের আওতাভুক্ত করেন। সেটা কি কি? সেটা হচ্ছে 2টো সুপার কিংডম আওতাভুক্ত করে থাকেন। সেটা হচ্ছে উনি কি করেন? যে জীবজগৎকে প্রথমে উনি এই সুপার কিংডম কিংডম 1 আর হচ্ছে সুপার কিংডম 2। এই 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 5টা রাজ্যকে 2টো সুপার কিংডমের আওতায় উনি নিয়ে আসেন। সেটা কি কি? সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এর আওতায় আনেন হচ্ছে এই মনেরা। এই যে মনেরা রাজ্যটা, এইটাকে আনেন হচ্ছে সুপার কিংডম 1-এর আওতায়। আর বাদ বাকি যে এই যে 4টে রাজ্য থাকলো, এটা আনেন সুপার কিংডম 2-এর আওতায়। কে করেন এটা? মার্গুলিস 1974 সালে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে জীবজগৎটাকে ভাগ করা। তাহলে ক্যারোলাস লিনিয়াসের সময়কালে, আমি আবারও বলছি, সময়কালে 2টো রাজ্যে ভাগ করা হয়। সেটা হচ্ছে রাজ্য 1 আর রাজ্য 2। এই 2 রাজ্যে সমস্ত উদ্ভিদ প্রাণী জগৎকে 2টো রাজ্যে ভাগ করা হয়। কিছুদিন এটা চলে। তারপরে হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করে। সেটা হচ্ছে রাজ্যগুলো হচ্ছে 5টা রাজ্যের মধ্যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। তাহলে তারপরে পরবর্তীতে আবার মার্গুলিস 1974 সালে এই হুইটেকারের এই যে 5টা রাজ্যকে সংক্ষিপ্ত করে, রাজ্য ঠিকই থাকে, উনি আবার এইগুলাকে আবার 2টা সুপার কিংডমের আওতায় নিয়ে আসেন। সেটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 2। সুপার কিংডম 1-এর আওতায় পরে হচ্ছে মনেরা, আর সুপার কিংডম 2-এর আওতায় পরে হচ্ছে বাদ বাকি যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তাহলে বন্ধুরা, তোমাদের এই রাজ্য সম্পর্কে তোমরা একটু ধারণা পেলে। এরপরে দেখো তোমাদের পরবর্তীতে দেখো এই যে রাজ্যগুলো, এই যে মনেরা বৈশিষ্ট্য, প্রতিষ্ঠা বৈশিষ্ট্য, ফানজাই, এই যে রাজ্যের যে বিভাগগুলো আছে, এগুলো বৈশিষ্ট্য কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু কিছুটা মিল থাকলেও অনেক আলাদা আছে। হ্যাঁ, উনি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের দৈহিক গঠন, তারপরে চালচলন, তারপরে বিভিন্ন রকম খাদ্যাভ্যাস, সব কিছুর উপর ভিত্তি করে উনি এই রাজ্যগুলোকে ভাগ করে। আমরা এই বৈশিষ্ট্য সম্পর্কে পরবর্তী ক্লাসে জানতে পারবো যে কীভাবে এই বৈশিষ্ট্যগুলো কী। তাহলে তোমাদের এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন থাকে, তারপরে নৈবেদিক প্রশ্ন থাকে। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস একদম পাই টু পাই, মানে কোনো লাইন ছাড় দেবে না। প্রত্যেকটা বিষয় তোমরা ভালো করে জানার চেষ্টা করো। তোমরা 9-এ উঠছো, তোমাদের এখন 9, 10 এই 2 বছর তোমাদের এই বইটাই পড়তে হবে। তো তোমরা ম্যাট্রিক পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষা দিবে, এই বইটার পরে 100 মার্কের পরীক্ষা দিবে। এখানে প্র্যাকটিক্যাল আছে, নৈবেদিক আছে, তারপরে সৃজনশীল প্রশ্ন আছে। তোমাদের প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন একটা তো থাকেই, একটা থাকে, দুটাও থাকে অনেক সময়, আর নৈবেদিক প্রশ্ন থাকে। তোমরা কোনো অধ্যায় গুরুত্ব কম দিবে না, গুরুত্ব সহকারে প্রত্যেকটা অধ্যায় পড়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকো। আমি তোমাদের যেহেতু প্রথম ক্লাস, এবছরে তোমরা বই অনেকে পেয়েছো, হয়তো পাওনি। যদি না পেয়ে থাকো, হয়তো পুরনো বই সংগ্রহ করে একটু পড়ার চেষ্টা করো, কারণ সময় তো বসে থাকে না, সময় ঠিকই চলে যায়। তো তোমরা পড়ার চেষ্টা করো, আর আমি অল্প করেই পড়া আগাচ্ছি। যখন তোমরা সবাই বই হাতে পেয়ে যাবে, তখন দেখা গেলো যে আমি বেশি একটু করে পড়ানোর চেষ্টা করব। আর তোমরা আমাদের স্কুলের অনলাইন ক্লাসগুলো ভালো করে দেখার চেষ্টা করো। প্রত্যেকটা টিচার ক্লাস নিচ্ছে,
প্রত্যেকটা বিষয়ের পরে একটু একটু করে দেখো, তোমরা অনেক দূরে এগিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।